এবার কিন্তু আমি মা হতে চাই। রুমি নিজেকে উন্মুক্ত করতে করতে বলল। রুমির কথা শুনেই আকাশ হেসে ফেলল। তারপর রুমিকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা, আমি কি মানা করেছি? সে প্রথম থেকেই তো আমি বাবা হতে চেয়েছি। তুমিই তো মানা করেছো, বলেছো আগে সংসারটা গুছিয়ে নেবে, তারপর মা হতে চাও। এখন আমি মা হয়ে মাতৃত্বের স্বাদ পেতে চাই। রুমি আদুরে গলায় বলতে বলতে অনাবৃত নিজেকে মিশিয়ে দিল আকাশের বুকে। রুমিকে আকাশ নিজের কাছে টেনে নিয়ে বলল, আচ্ছা, দেখা যাক। বলেই নিজের পুরো ঠোঁট দুটো মিশিয়ে দিল রুমির ঠোঁটে। দুপুরবেলায় লাঞ্চ করে সবে মাত্র কফির কাপে চুমুক দিয়েছে, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের রিংটনটা বেজে উঠতেই মনে মনে ভাবছিল নিশ্চয়ই রুমি ফোন করেছে, খেয়েছে কিনা দেখতে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই রুমির নামটা দেখে মনের অজান্তাই হেসে ফেলল। বড্ড বেশি ভালোবাসে মেয়েটা, খেয়াল রাখে আকাশের। আকাশ ফোন রিসিভ করে কানের কাছে নিতেই ওপাশ থেকে বলে উঠল, কি করছো? দুপুরে খেয়েছো? জি, আপনি খেয়েছেন? কি করো? এই তো বসে আছি। তুমি কি করো? এই শুয়ে আছি। আচ্ছা, আজ বাসায় আসবে কখন? সে তো জানি না, তবে আজকে মিটিং আছে, মনে হয় দেরি হবে। কেন, কোনো বিশেষ দরকার? না, আমি একটু কাজে বাইরে যাব তো, তাই। রুমির কথা শুনেই আকাশ কিছুটা রেগে গেল। প্রতিবার বাইরে যাওয়ার আগে আকাশের কাছে ফোন করে অনুমতি চেয়ে নিবে। আচ্ছা, অনুমতি নেওয়ার কি আছে? যখন দরকার হবে যাবে, আর প্রয়োজন ছাড়া কি কেউ বাইরে যাবে? রুমির কথাই রেগে গিয়ে বলল, সেটাও কি বলে যেতে হবে? কেন না মশাই, হাজার হোক একটা মাত্র বর আমার। হয়েছে, এত ঢং করতে হবে না। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। খেয়াল রেখো, টাটা। এই শোনো। যা, কিছু বলার আগেই কেটে দিল। ভীষণ রাগ হলো রুমির উপর। তখনই অফিসের পিয়ন এসে বসের রুমে যেতে বলল। আকাশ ফোন রেখে বসের রুমের দিকে পা বাড়ালো। আকাশ বসের রুম থেকে বেরিয়ে এসে অনেক খুশি হলো। যাক, আজকে তাহলে বেশ তাড়াতাড়ি বাসা যেতে পারবে। একবার রুমিকে ফোন করে জানিয়ে দেবে ভেবেছিল, তবে পরক্ষণেই ভাবলো রুমিকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। কতদিন হলো একসাথে বাইরে ঘুরতে যাওয়া হয় না। আকাশ অফিস থেকে বের হতেই নীলিমা কোথা থেকে এসে বলল, আকাশ, আমাকে একটু লিফট দে না, গাড়ি পাচ্ছি না। গাড়ি পাচ্ছিস না সেটা না বলে বলা আমার সাথে যাওয়ার ইচ্ছে। বই গেছে তোর সাথে যাওয়ার জন্য, আর তুই যে বিবাহিত সেটা ভুলে যাবি না। তাই নাকি? তাই। আচ্ছা চল, তোর বাসায় নামিয়ে দেব। না, যাবো না তোর সাথে। তাহলে ভালোই হলো, কিছুটা কষ্ট কম হবে। কথাগুলো বলেই গাড়ি টান দিল। বেশ কিছুটা দূর গিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে দেখে বেশ অভিমান করে যেন আকাশের দিকে তাকিয়ে আছে। নীলিমা শুধু একজন কলিগ নয়, ভালো বন্ধুও বটে। আবার গাড়ি ব্যাক করে আসলো। আকাশ নীলিমার দিকে তাকিয়ে বলল, যাবি নাকি আমি তোর সাথে এসে দাঁড়াবো? পেতনির মতো গাল ফুলিয়ে আসিস যে। কি? আমি পেতনি? আগে গাড়িতে ওঠ, দেরি হয়ে যাচ্ছে। নীলিমা কিছু না বলে চুপচাপ গাড়িতে এসে বসলো। রাস্তায় অনেক গল্প করতে করতে দুজনে নীলিমাদের বাসার সামনে এসে দাঁড়ালো। আকাশকে চা খেয়ে যাওয়ার কথা বললে অন্যদিন বলে চলে যায় আকাশ। উফ, এত জ্যাম, কখন যে সারবে। নীলিমাকে বাসায় দিয়ে অন্য রাস্তা দিয়ে আসতেই জ্যামে আটকা পড়ে যায়। মনে মনে ভীষণ বিরক্ত হয়ে কথাগুলো বলতে থাকে এবং অন্যদিকে তাকাতেই মুহূর্তেই বুকের ভিতর কেউ যেন আঘাত করে বসলো। এমন কিছু দেখবে কল্পনা করতে পারেনি। রুমি অন্য একটা ছেলের সাথে বেশ জড়িয়ে ধরে বসে আছে। ছেলেটির হাত রুমির নিষিদ্ধ জায়গায় বারবার ঘোরাঘুরি করাচ্ছে। রুমি বেশ হাসি খুশি ভাবেই তা মেনে নিচ্ছে। আকাশ প্রথম ভেবেছিল ভুল কিছু দেখছে, তবে আকাশ ভুল না, যা দেখছে তা সত্যি। রুমির দিকে তাকিয়ে থাকলেও রুমি সেদিকে কোনো খেয়ালই করলো না। রুমির খেয়াল ওই ছেলেটার দিকে। সে ছেলেটির সাথে মজে আছে। আকাশ ফোন বের করে রুমির নাম্বারে কল দিলে বেশ কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আকাশের চোখের সামনে ফোন রিসিভ করে আকাশকে কিছু বলতে না দিয়েই তার আগে বলে উঠল, হ্যালো, তুমি কোথায়? আমি একটু বিজি, তোমাকে পরে ফোন করছি। কথা বলেই রুমি ফোন রেখে দিয়ে আবার ছেলেটিকে জড়িয়ে ধরে। আকাশের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। জ্যামের পরে তাদেরকে লুকিয়ে ফলো করে আকাশ।
তাদের আড়ালেই অনেক কিছু দেখতে পাই যা এতদিন অজানা ছিল। সেদিন আকাশ বাসায় ফেরেনি। রুমি অনেকবার ফোন দিলেও ফোন রিসিভ করেনি। অনেক রাতের বেলায় বাসায় ফিরে কলিং বেল দেওয়ার পরে রুমি দরজা খুলে দিল। আকাশকে বলল, এত দেরি করলে যে? মিটিং ছিল। ও, জানো আজ মার্কেটে কি কি হয়েছে? রুমি একাই বকবক করে যাচ্ছে, যা অসহ্য মনে হচ্ছে আকাশের কাছে। যখন কেউ মিথ্যা বলে একের পর এক আর সত্যিটা আগেই জানা থাকে, তাহলে তার থেকে চরম অভিনয় ছাড়া অন্য কিছুই নাই। ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে পড়ে। অন্য দিনের মতো কথা বলেনি। রুমি খাবার খাওয়ার জন্য ডাকলেও সে না করে দেয়। রুমি কিছু না বলে সব রেডি করে এসে শুয়ে পড়ে। আকাশকে জড়িয়ে ধরে ঘুমায়। আজও তার ব্যতিক্রম হয়নি। একবার সরিয়ে দিতে চাইলেও আকাশটা পারেনি। রুমি ঘুমিয়ে পড়লেও আকাশ ঘুমায়নি। ড্রিম লাইটের আলোতে রুমিকে দেখে রাগে ঘেন্নায় উঠে চলে যায়। বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। অচমকাই কণ্ঠ শুনে চমকে ওঠে। ঘুমাবে না? ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করেই ঘুম ভেঙে যায় রুমির। বিছানা ফাঁকা দেখে রুমিও উঠে গেল। বিছানায় যখন আকাশকে না পেয়ে মনের মাঝে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে। আজ আকাশ যেমন কেমন একটা অন্যরকম, কেমন চুপচাপ হয়ে গেছে। আকাশকে খুঁজে না পেয়ে কি মনে করে নিজেকে বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দেখতে পেল। আকাশের কাঁধে হাত রেখে যখন জানতে চাইল, আকাশ ভীষণ চমকে ওঠে। রুমিকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। রুমিকে দেখেই চমকে উঠে নিজেকে স্বাভাবিক করতে চেষ্টা করলেও কেন জানি পারছে না। ইচ্ছে করছে কাঁধের উপর থেকে হাতটা সরিয়ে গালের মাঝে ঠাস ঠাস করে চট দিয়ে জানতে চাইতে কেন তার সাথে এত বড় প্রতারণা করলো। তবে তেমন কিছুই পারছে না। মানুষটিকে সে ভীষণ ভালোবাসে। নিজেকে সামলে নিয়ে আকাশ বলল, তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিছানায় দেখি তুমি নেই। তা এখনো জেগে আছো কেন? ঘুম আসতেছে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, তুমি বেশি রাত জেগো না, তাড়াতাড়ি চলে আসো। আকাশের কথাগুলো শুনেই রুমি কথাগুলো বলে চলে গেল। রুমির চলে যাওয়ার পথের দিকে ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল। এই সেই মানুষটি যে একটু দুশ্চিন্তা দেখলে কত টেনশনে থাকতো। যদি কখনো রাতে ঘুম না আসতো তাহলে মাথায় হাত বুলিয়ে দিত, ঘুম পাড়িয়ে দিত। আকাশের ভীষণ খেয়াল রাখতো। আর এখন এই মধ্যরাতে আকাশ না ঘুমিয়ে সজাগ থাকলেও কোনো কিছু যায় না। একটু করোনা করেই চলে যেত। মানুষ বদলে গেলে তখন আর প্রিয় মানুষটার দিকে খেয়াল থাকে না। প্রিয় মানুষটি তখন অপ্রিয় হয়ে যায় যখন অন্য কেউ জীবনে চলে আসে। আকাশ মনে মনে কথাগুলো বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি এমন করেছিল যার জন্য তার সাথে এমন করলো? সকালবেলায় না খেয়ে আকাশ অফিসের জন্য বেরিয়ে পড়লো। আজ একটু বড্ড তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। এমন মানুষের মুখটাও দেখতে ইচ্ছা করতেছে না, ঘৃণা করে। আকাশকে অন্যদিন বেশ জোর করে খেতে হতো, খেতে মন না চাইলেও। নিজের হাতে টিফিন বক্সে খাবার তৈরি করে দিত। বাহিরের কিছু খেলে যদি অসুস্থ হয়ে যায়। তবে আজ একবারও ডাক দিল না। আকাশকে ডাক না দিলেও পিছনে ফিরে দ্বিতীয়বার আর তাকালো না, আর তাকানো হয়নি। অন্যদিন আকাশকে নিজের হাতে খাইয়ে দিয়ে রেডি করে অফিসের জন্য পাঠিয়ে দিত। রুমি নিজের হাতেই শার্ট আর টাই বেঁধে দিত। রোজ যাওয়ার সময় কপালে চুমু না খেলে যেন হতোই না। আজ অফিসের কাজ কম থাকায় নিজের টেবিলে বসে বসে ভেবে যাচ্ছে, কোনো কুল কিনারা পাচ্ছে না। হঠাৎ করেই নীলিমা এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, কিরে এত চুপচাপ দেবদাস হয়ে আছিস কেন? এই নে আমার কাজগুলো করে দে। নীলিমার দিকে তাকিয়ে অচমকায় কান্না করে ফেলল। আকাশের কান্না দেখে ভীষণ অবাক হয়ে গেল। সবসময় হাসি খুশি থাকা মানুষটি হঠাৎ করে কান্না করে দিল। আকাশের কান্নায় ভীষণ অপ্রস্তুত হয়ে টেবিলের পাশে ফাইল রেখে আকাশের পাশে বসলো। আকাশের হাতটি ধরে বলল, কি হয়েছে? আজ সকাল থেকে দেখছি তুই কি যেন ভাবছিস, বল আমাকে। না কিছু না, দে তোর ফাইলগুলো, কাজ করে দিচ্ছি। কিছু না মানে? তোর চোখগুলো সাক্ষী দিচ্ছে তুই মিথ্যা বলছিস, সত্যিটা বল। আচ্ছা, মানুষ এত সুন্দর করে মিথ্যা অভিনয় কিভাবে, কিসের জন্য করে, কিসের অপূর্ণতা ছিল? মানে? আকাশের কথা শুনে অবাক হয়ে জানতে চাইল নীলিমা। আকাশের কথার অর্থ সে কিছুই বুঝতে পারতেছে না। আকাশ তখন নীলিমাকে একে একে সব কথা খুলে বলল। আকাশের কথা শুনেই চুপ হয়ে যায় নীলিমা।
এমন কিছু শুনবে ভাবতেও পারেনি কখনো সে। নিজের বুকে যেন কেউ আঘাত করছে। নীলিমা তখন আকাশকে বলল, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে, রুমি এমন মেয়ে হতে পারে না। ভুল? হ্যাঁ, অনেক বড় ভুল হয়েছে, তবে মানুষ চিনতে ভুল করেছি। জানিস, তোর মতো আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, তবে আমি যে বিশ্বাস করে ভুল করেছি, আমার ধারণাটাই ভুল ছিল। রুমি আমার সাথে প্রতারণা করে যাচ্ছে। তুই কি এমন দেখলি যে তোর মনে হচ্ছে রুমি তোর সাথে প্রতারণা করছে? জানি এই কথা কেউ বিশ্বাস করবে না। নীলিমাকে কথাগুলো বলে হাত বাড়িয়ে ফোন নিল। রুমির আড়াল থেকে লুকিয়ে ছবিটা বের করে নীলিমার হাতে দিয়ে বলল, এই নে, এখন বল আমি ভুল? আকাশের ফোন হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে নীলিমা। মনের অজান্তেই মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, রুদ্র? তুই কি চিনিস? কেন চিনব না? এই যে মানুষটা, তাকে বেশ ভালো করেই জানি। বেশ ভালো অভিনয় করতে পারে মানুষকে নিয়ে। ওর জন্যই আমাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। নীলিমা কথাগুলো বলেই চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। নীলিমার কথা আর চলে যাওয়া দেখে যতটা অবাক হলাম, তার থেকে বেশি অবাক হলাম যখন নীলিমার চোখে পানি দেখতে পেলাম। নীলিমার সাথে আমার বন্ধুত্বটা যদিও বলা যায় বেশ দীর্ঘদিনের না, তবুও কম না। সেই 2 বছর হবে আমাদের বন্ধুত্বটা। শেষ কবে হাসি মুখে কান্না বা চোখের জল দেখেছি মনে নেই। এই মানুষটিকে যে শেষবার আমার হাতেই চোখের পানি মুছিয়ে দিয়ে পাশে থেকে সাপোর্ট করেছি, ঠিক এই মুহূর্তে সব ভাবনা মাথা থেকে সরে গিয়ে একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এই ছবি দেখে কেন নীলিমা কান্না করলো? রুমির কথাও যেন মুহূর্তের মধ্যেই ভুলে গেলাম। কথায় আছে, মানুষ নিজে হাজার দুঃখ রেখেও অন্যের দুঃখ দেখার জন্য উৎসাহ খুঁজে পায়। নিজের দুঃখ কষ্ট রেখে অন্যটা দেখতে চেষ্টা করে। আমার বেলায় তার ব্যতিক্রম হয়নি। নীলিমা চলে যাওয়ার ঠিক কত পর বাস্তবে ফিরে আসলাম জানি না। ধীরে সুস্থে উঠে নীলিমার রুমের দিকে পা বাড়ালাম। নীলিমার রুমের সামনে গিয়ে চমকে উঠি যখন বাইরে লক করা। তাহলে কি নীলিমা বাইরে লক করে ভিতরে বসে আছে? না, মনের ভাবনা থেকে বেরিয়ে যখন দেখি বাইরে লক করা, তখন পাশে থাকা অফিসের পিয়নকে বললাম, নীলিমা ম্যাডামের দরজা লক করা কেন? নীলিমা ম্যাডাম কোথায়? স্যার, নীলিমা ম্যাডাম অসুস্থ, তাই ছুটি নিয়ে বাসায় চলে গেলেন। তবে কি? আপনার রুম থেকে চোখ মুছতে মুছতে কান্না করে বেরিয়ে গেল। পিয়নের কথা শুনে থমকে গেলাম, যেন মাটি থেকে পা সরাতে পারছি না। চারদিকটা কেমন ঘুরছে, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই যেন সবকিছু অন্ধকার আর সাজানো গোছানো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। স্যার? কিছু বলবে? স্যার, আপনাকে বড় স্যার দেখা করতে বলেছেন। তখন নীলিমা ম্যাডাম কান্না করে বের হতে দেখে কিছু বলতে সাহস পায়নি। আচ্ছা, তুমি যাও, আমি দেখা করব। পিয়নকে কথাগুলো বলেই যান্ত্রিক রোবটের ন্যায় বস্তার রুমে দিকে পা বাড়ালাম, যেন কিছুই হয়নি, কোনো কিছুই ঘটেনি। কথায় আছে, অধিক শোকে মানুষ পাথর হয়ে যায়। আমি যেন ঠিক তাই, আবার কিছু ব্যতিক্রমও বলা যায়। স্যার, আসবো? আরে আকাশ যে, আসো আসো, বসো। থ্যাঙ্কস স্যার। বলো, কি খাবে? চা না কফি? স্যার, এখন কিছু খাবো না। আমার কথা শুনে স্যার হঠাৎ করে আমার দিকে চুপচাপ বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। স্যারের সাথে চোখে চোখ পড়তেই মাথা নিচু করে চুপ করে বসে রইলাম। হঠাৎ স্যার নীরবতা ভেঙে বলল, আকাশ, তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। জি স্যার, বলেন। আমি জানি নীলিমার সাথে তোমার বেশ ভালো সম্পর্ক আছে। নীলিমা মেয়েটি অনেক ভালো, তাই আমার ছেলের জন্য কথা বলতে চেয়েছিলাম। অবশ্য তোমার উপরই সব কিছু নির্ভর করছে, তুমি বললে কথা বলবো। হ্যাঁ স্যার। স্যারের কথা কিছুই বুঝিনি, আসলে খেয়াল করিনি। অন্য কিছু নিয়ে ভাবনার জগতে ছিলাম। স্যারের কথা না বুঝে হ্যাঁ বলতে স্যার হাসি মুখে বলে উঠলেন, তাহলে প্রস্তাবটা তোমাকে দিয়েই পাঠাই, কি বলো? জি হ্যাঁ। স্যারের কথা কিছু না বুঝেই সম্মতি দিয়ে চলে আসলাম। কিসের সম্মতি, কিসের কথা, কিছু শোনা হলো না। এত কাছে থেকেও আমি নিজেও জানি না কি হচ্ছে। সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সারাটা দিন কিভাবে কাটলো নিজেও জানি না। সবকিছুই কেমন স্তন্য ছাড়া অগোছালো। অফিস ছুটির পর অনিচ্ছা সত্ত্বেও বাসার পথে পা বাড়ালাম। ইচ্ছে হয়নি বাসায় ফিরে আসার জন্য, তবু কিসের মায়া যেন পাগুলো টানতে থাকে। বাসায় ফিরে কলিং বেল দিতেই রুমি দরজা খুলে আহ্লাদি গলায় জড়িয়ে ধরে বলল, তুমি ফিরে এসেছো, আমি তোমার কথাই ভাবছিলাম।
রুমিকে দেখি রাগে ঘৃণায় গা জ্বলছে। আজকেও অনেক সুন্দর করে সেজে গুজে আছে, সেই নীল শাড়ি যা প্রথম ভালোবেসে কিনে দিয়েছিলাম, সাথে সেই চুড়ি আর কপালে নীল টিপ। যদি এগুলো আমার জন্য নয়, সেটা বেশ ভালোভাবেই বুঝতে অসুবিধা হয়নি। আলতোভাবে নিজেকে সরিয়ে নিয়ে পাশ ফিরে ভেতরে যেতে যেতে বললাম, কেন? আমার জন্মদিনটা তো এখন তোমার সাথেই সবসময় পালন করি, এইবার বান্ধবীদের সাথে পালন করার ইচ্ছা ছিল। রুমের কথা শুনেই ইচ্ছে হচ্ছিল ঠাস করে চট দিয়ে জানতে চাই, আর কত অভিনয় করবি, আর কত বান্ধবীদের নাম করে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবি? লজ্জা করে না? তোর বান্ধবী কি ছেলে? তবে ইচ্ছে থাকা সত্ত্বেও কেন জানি সেটা পারিনি। প্রিয় মানুষটির গায়ে কিভাবে হাত তুলি? আর নারীর গায়ে হাত তোলা কাপুরুষের কাজ। তখন আবার নারী আন্দোলন শুরু হয়ে যাবে। বুকের ভেতর কষ্ট রেখে হাসি মুখে বললাম, ওহ আচ্ছা যাও। থ্যাংক ইউ জান, আমি জানতাম তুমি মানা করবে না। রুমি কিছু বলার আগেই ফোন বেজে উঠল। রুমিকে পাত্তা না দিয়ে ফোন বের করে দেখি নীলিমার আম্মু ফোন করেছে। হঠাৎ করেই আন্টির নাম্বার দেখে বেশ চমকে উঠি, সেই সাথে কিছুটা ভয় পেয়ে গেলাম। নীলিমার আবার কিছু হলো না তো? মনের ভিতর কিসের যেন ভয় কাজ করছে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কথা বলতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো বাবা আকাশ, জি আন্টি। তুমি কি অফিসে? না, কেন, কি হয়েছে? নীলিমা কোথায়? দেখো তো বাবা, এখনো আসছে না। অসুস্থ শরীর নিয়ে অফিসে গেল, কত মানা করলাম, আর এইদিকে মেয়েটাও পাগলামি শুরু করেছে। আন্টি, নীলিমা তো সকালবেলা ছুটি নিয়ে বাসায় চলে গেল। বাবা তুমি একটু খোঁজ নাও না, এতে রাতে কোথায় খুঁজবো, জানি না কোথায় আছে। আন্টি আমি দেখছি। কথাগুলো বলেই তড়িঘড়ি করে আবার সেই শার্টটা পরে বাসা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম। তখনই রুমি বাধা দিয়ে বলল, কে ফোন করেছে? আর এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সেই কৈফত কি তোমাকে দিতে হবে? রুমিকে কথা বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। রুমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইল। হয়তো কোনোদিনও ভাবিনি এমনভাবে কথা বলবো। বাসা থেকে বের হয়ে নীলিমাকে অনেক খুঁজেও পেলাম না। বারবার ফোনের চেষ্টা করেও সুইচ অফ দেখাচ্ছে। পাগল হয়ে যাবার দশা, কি করবো ঠিক বুঝতে পারছি না। এদিকে আমার ফোনেরও চার্জ শেষ। বাধ্য হয়ে নীলিমার বাড়ির দিকে পা বাড়ালাম। নীলিমাদের দরজার কলিং বেল দিতেই দরজা খুলে এক পিচ্চি মেয়ে বলে উঠল, মামুনি তুমি এসেছো? মেয়েটির কথা আর মেয়েটিকে দেখে চমকে উঠি। মামুনি মানে? তার মানে নীলিমা বিবাহিত আর একটা ফুটফুটে মেয়েও আছে? কই, কোনোদিন তো নীলিমা বলেনি। যদিও এই বাসায় খুব একটা আসা হয়নি, তাই হয়তো দেখা হয়নি। যতবার নীলিমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাইলাম, তত চুপ থেকে এড়িয়ে গেছে। মেয়েটার কথা শুনে থমকে দাঁড়িয়ে আছি আমি। তখনই আন্টি এসে বলল, বাবা নীলিমার খোঁজ পেলে? না আন্টি, থানায় জিডি করব, তবে ছবি লাগবে, তাই ছবি নিতে আসলাম। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। কথাগুলো বলেই রুমের ভিতর চলে গেলাম। এদিকে আমি দাঁড়িয়ে আমি আকাশ কুসুম ভাবছি। তখনই আন্টি ফিরে আসলো। চলো বাবা, আমিও যাব। আন্টি আমিও তোমার সাথে যাব। মেয়েটার কথা শুনে অবাক হয়ে জানতে চাওয়ার আগেই আন্টি কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আমিও কোনো কিছু না ভেবে যান্ত্রিক ন্যায় পিছু পিছু হাঁটা শুরু করলাম। নীলিমাদের বাসা থেকে পেরিয়ে অনেকটা গলি পেরিয়ে রাস্তায় আসতে হয়। মূল রাস্তায় আসতেই পিচ্চি মেয়েটা চিৎকার করে বলে উঠল, ওই তো আমার মামুনি। মেয়েটির মুখে নীলিমা কথাটি বেশ জোরেই কানের মাঝে বেজে উঠল। কোনো ভুল শুনিনি। পেছনে পেছনে আসলেও কিসের ভাবনায় যেন ছিলাম। সামনে তাকিয়ে নীলিমাকে দেখে আনন্দে আত্মহারা, সেই সাথে বেশ রাগ হলো। নীলিমার কাছে গিয়ে বেশ রেগে বললাম, কই ছিলি সারাদিন? তোর জন্য সবাই টেনশনে আছে। আমার কথা শুনেই মেয়েটিকে আদর করে কোলে নিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কবর জিয়ারত করতে গিয়েছিলাম। কবর? হুম। নীলিমার কথা শুনে চোখের দিকে তাকিয়ে রইলাম। নীলিমার চোখে কিসের যেন বিষণ্ণতা আর হতাশার চাপ। যেন মুখ ফুটে কিছু বলতে না পারলেও চোখের পানিগুলো সে কথা বলতে চাইছে। নীলিমার কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলে নীলিমা বলে ওঠে, আমার বোনের কবর জিয়ারত করতে। নীলিমা কথাগুলো বলেই মেয়েটিকে কোলে নিয়ে হন হন করে রুমের দিকে চলে গেল। নীলিমার মুখের কথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। এত দিনের মাঝে একবারও জানতে পারিনি
শুধু দূর থেকে মেয়েটির আদো আদো কথা ভেসে আসছে কানের মাঝে। আকাশ, বাসায় চলো। হঠাৎ আন্টির ডাকে যেন হোশ ফিরল। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। এতক্ষণ যেন আকাশের বিশালতার মাঝে হাজারো প্রশ্ন খুঁজে ফিরছি। ভাবনার জগতে নিজেকে হারিয়ে বসেছিলাম। আন্টির সাথে সাথে চুপচাপ বাসায় চললাম। নীলিমা মেয়েকে নিয়ে রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। আন্টি চা দিলেও চা ঠান্ডা বরফ হয়ে গেলেও সেদিকে খেয়াল নেই। এদিকে উৎসুক হচ্ছে কখন নীলিমা দেখা পাবো, জানতে পারবো। নীলিমা রুম থেকে বের হচ্ছে না। আন্টি একবার এসে আবার যান। কি নিয়ে ভাবতে থাকি, হঠাৎ করে নীলিমার কণ্ঠস্বর শুনতে পেলাম। নীলিমা আমাকে বলছে, আকাশ, তুই এখনো বাসায় যাসনি? এ কি, চা ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। নীলিমা কথাগুলো বলতেই চমকে উঠি। চোখের দিকে তাকিয়ে রইলাম। চোখগুলো লাল হয়ে আছে, চোখের পাতিগুলো যেন ফুলে আছে। নীলিমা কাছে আসতেই হুট করে হাত ধরে টান দিয়ে সবাই বসিয়ে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। আচমকা টানে নীলিমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। এমন কিছু করব ভাবতেও পারেনি। নীলিমা কিছু বলতে যাবে, তার আগে থামিয়ে দিয়ে বললাম, নীলিমা, তোর কাছে কখনো জোর করে কিছু জানতে চাইনি, আজ আমি সব জানতে চাই। আমার কথা শুনেই চোখের দিকে চুপ হয়ে গেল। কোনো সারা শব্দ নেই। হঠাৎ ডুকরে কান্না শুরু করে দিল। নীলিমার কান্না দেখে স্তব্ধ হয়ে গেলাম। নীলিমা কান্না থামিয়ে বলতে শুরু করে, এ কি রুদ্র, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? নিজের গায়ের ওড়না ঠিক করতে করতে রুদ্রের দিকে বেশ রাগে কথাগুলো বললাম। আজকাল রুদ্রের চোখগুলো সব সময় বুকের চারপাশে ঘোরাঘুরি করে। শুধু বুকের চারপাশের চোখগুলো সীমাবদ্ধ নয়, নানা রকম ছুতায় শরীরে হাত দিতে চেষ্টা করে। রুদ্র লোভী চোখগুলো অনেক কিছু বলে দেয়। যে দেহের উপর লোভ করে আছে সবকিছু বুঝেও দূরে থাকতে চেষ্টা করি। আমার কথা শুনেই রুদ্র বেশ ইমোশনাল হয়ে যেত, জানতে চাইতো, দেখো নীলিমা, তুমি এমন করছো কেন? তোমার স্পর্শ করার অধিকার কি আমার নেই? না, নেই। তোমায় ভালোবাসি বলে এমন কোনো অধিকার দিয়ে দেইনি যে আমার গায়ে হাত দিতে চেষ্টা করবা। তোমার ভালোবেসে কি পেয়েছি আমি? কি পেয়েছো মানে? রুদ্রের কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলাম, এ কোন রুদ্রকে দেখছি? আজকের এই আচরণ তো কখনো দেখিনি। আমার কথা শুনেই রুদ্র বলে উঠল, আমার বন্ধুরা প্রেম করে, একসাথে ঘুরতে যাই, একে অন্যের স্পর্শ করে। ওই তো সেদিন রজন তার ভালোবাসার মানুষটাকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসলো। ওর গার্লফ্রেন্ড কত কিছু করে ওর জন্য, আর তুমি আমার জন্য কি করছো শুনি? কি বলতে চাও? আমি বলতে চাইছি, আজ পর্যন্ত তুমি আমার একটা কিস করছো? আমি তোমাকে একান্তে পেতে চাই, তোমার সাথে থাকতে চাই, নিজের মনের মতো করে পেতে চাই। সোজা সবটা বলতে গেলে রুম রেট করতে চাই। রুদ্র কথাগুলো শুনে হতবাক হয়ে গেলাম। কি বলবো ভেবেই পাচ্ছি না। তবে রুদ্রর মনের লোভী দিকটা বেশ বোঝা হয়ে গেল। কি চাচ্ছে? রুদ্রের কথা শুনে বেশ রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, সরি, আমার দ্বারা এসব সম্ভব না। আমি তোমাকে আগেই বলছি, বিয়ের আগে এসব বাজে চিন্তা মাথায় আনবে না। তোমাকে ভালোবাসি বলে যা ইচ্ছে তাই করে বেড়াবো নাকি? অন্য মেয়ের মতো নিজেকে বিলিয়ে দেওয়ার মতো সস্তা মেয়ে আমি না। তাহলে আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব নয়। কি বলছো এসব তুমি? যা বলছি তাই। যে মেয়ের আজ পর্যন্ত হাত ধরতে পারি নাই, যার কাছ থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি, তার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। রুদ্র কথাগুলো বলেই হনহন করে চলে গেল। অবাক হয়ে প্রিয় গাছতলায় বসে রুদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কান্নায় পানি চলে আসে চোখে। আশেপাশে বেশ কয়েকজন তাকিয়ে আছে। চোখের পানিগুলো মুছে চুপচাপ বাসার পথে পা বাড়ালাম। রুদ্র আমাদের কলেজের সিনিয়র ছাত্র, অনেক মেধাবী, আর দেখতেও অসম্ভব সুদর্শন একটা ছেলে। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়বে, তবে রুদ্রই আমার প্রেমে প্রথম পড়েছিল। প্রথম বর্ষ কিভাবে কেটে গেল, দ্বিতীয় বর্ষে নিয়মিত ক্লাস। অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করি, তখনই রুদ্রের সাথে পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভালোবাসায় রূপ নেয়। রুদ্র যখন ভালোবাসার কথা বলে, তখন প্রথমে না করলেও পরে বান্ধবীদের কথায় রাজি হয়ে যাই। সেই থেকে দুজন দুজনকে ভালোবাসি, যা আজ 1 বছর হতে চলল। তবে এখন দুজন দুজনকে না, আমি একাই যেন ভালোবাসি। কেননা রুদ্র এখন আমাকে দেহের জন্য ভালোবাসে,
যা তার কথায় স্পষ্ট ফুটে ওঠে। প্রায়ই তার কোন বন্ধু কোথায় তার ভালোবাসার মানুষকে নিয়ে গেল, কি করলো সেটা বলতে চেষ্টা করে। যদিও এড়িয়ে যায়, তবে শরীরে হাত দেওয়ার চেষ্টা করে, জনশূন্য স্থানে নিয়ে যেতে চেষ্টা করে। না, এই সম্পর্ক আর রাখবো না, তার থেকে নিজেকে মুক্ত করে নেওয়াটাই ভালো হবে। চোখের পানিগুলো মুছে নিজেকে বলতে থাকি, সেই কবে থেকে দোটানায় যখন রুদ্রর আচরণ পরিবর্তন হতে থাকে। আপু কি করছিস? হঠাৎ করেই নীলার ডাক শুনে চমকে ওঠে। নীলার ডাকে চোখের পানিগুলো মুছে ফিরে তাকায়। এই অসময় তো স্কুল থেকে ফিরে আসার কথা না? নীলা আমার ছোট বোন, তবে ছোট বোন হলেও অনেক ভালো বন্ধু। নীলার কথা শুনে ওর দিকে ফিরে তাকিয়ে বললাম, কিছু না, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসছিস যে? আজ স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তাই। জানিস আপু আজ কি হয়েছে? তারপর এক গাদা ফিরিস্তি বলতে শুরু করলো। নীলার কথা শেষ হতে চায় না। নীলা একবার কথা বলতে শুরু করলে থামতে চায় না যেন। হঠাৎ নীলার হাতে একটা ঘড়ি দেখে চমকে উঠি। খুব চেনা মনে হচ্ছে। ঘড়ি দেখেই আত্মাটা যেন শুকিয়ে গেল। নীলার দিকে তাকিয়ে বেশ ভয়ে ভয়ে জানতে চাইলাম, এই ঘড়ি তুই কোথায় পেয়েছিস? এক বন্ধু দিয়েছে, অনেক সুন্দর তাই না? নীলা কথাগুলো বলেই এক রহস্যময় হাসি দিয়ে চলে গেল। নীলার হাসি দেখে বুকটা কেঁপে উঠল। তাহলে কি নীলার সাথে রুদ্রর? এমনটা কখনোই হতে পারে না। রুদ্রর সাথে কিভাবে নীলার সম্পর্ক হবে? এমন ঘড়ি তো রুদ্র কিনেছিল তার কাজিনকে দিবে বলে। তাহলে কি নীলা সেই কাজিন? না, এমনটা কখনোই হতে পারে না। কি বাজে ভাবছি। নিজেকে নিজে শাসন করতে থাকি। তখনই ফোনের কল বেজে ওঠে। চোখ মুছে নিজেকে শান্ত করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রুদ্র ফোন করেছে। মনের অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে বলে উঠি, কি হয়েছে? কেন ফোন করেছো? তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। সরি ইয়ার, আমার ভুল হয়েছে, আর কখনো হবে না। রুদ্র ফোন করে অনেক অনুনয় করতে থাকে, অনেকবার ক্ষমা চায়, আর এমন করবে না। শেষ পর্যন্ত থাকতে না পেরে ক্ষমা করে দিলাম। ফোন রেখে নিজেকে নিজে বললাম, ছি, রুদ্র এত ভালোবাসে আর আমি কি না রুদ্রকে নিয়ে বাজে চিন্তা করছি। নিজে নিজেকে অনেক বোঝালাম। আম্মুর ডাক শুনেই খাবার টেবিলে চলে গেলাম। সেখানে নীলাকে না পেয়ে জানতে চাইলে বলল পরে আসবে। অনেক ক্ষুধা থাকায় গোগ্রাসে খেয়ে নিলাম। মাত্র খেয়ে টিভি দেখতে বসবো তখনই নিশিতা আপুর বর ফোন করলো। নিশিতা আপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার জন্য বলল। আপুকে নিয়ে হাসপাতালে এসেছি। খবর শুনেই ছুটে গেলাম হাসপাতালে। নিশিতা আপু সন্তানের মা হতে চলেছে। কতবার বলেছি আমাদের বাসায় চলে আসতে, শুধু তার বরের কষ্ট হবে বলে আসেনি। তার বরেরও অফিস বেশি দূরে হয়ে যাবে বলে আসেনি। তবে নিশিতা আপু অনেক খেয়াল রেখেছে। নিশিতা আপু যদিও আপন বোন না, তবে ছোটবেলা থেকে আপন বড় বোন হিসেবে জানি। সেই ছোটবেলায় চাচিকে হারিয়ে আম্মুর কাছে মানুষ। নীলাকে বাসায় রেখে আম্মু আর আমি চলে গেলাম। গিয়ে দেখি আপু অপারেশন টেবিলে আর আপুর বর বাহিরে পায়চারি করছে। অনেক রাগ হলো, আগে কেন বলনি? আপুর অসুস্থতায় হুঁশ ছিল না, কি করবে তাই। বেশ ভালোভাবেই অপারেশন হলো। আপুর একটা মেয়ে হয়েছে। আপু ও মেয়ে দুজনেই ভালো আছে। আজ সবাই অনেক খুশি। নীলা বাসায় একা, তাই আম্মুকে পাঠিয়ে দিলাম। আপুর বাবুকে কোলে নিয়ে বললাম, কি বলেছিলাম না, মেয়ে হলে আমি পালন করব, এখন কিন্তু না করতে পারবে না। রেখো, বাসায় কাজের মেয়ে হিসেবে থেকে যাও না। একজন মানুষ তো আর স্ত্রী দেখাশোনা করার প্রয়োজন। তুমি না হয় থেকে গেলে। কি? কথাগুলো বলেই দুলাভাই আর আপু হাসতে শুরু করলো। তাদের হাসি দেখে রাগ হচ্ছে। তখন আপু হাসি থামিয়ে বলল, রাখিস, তোর মেয়ে হিসেবেই মেয়েকে বড় করিস। আমার মেয়ে না তো কি তোর মেয়ে? ওরে আমার বাবুটা, ক্ষুধা লেগেছে বুঝি? বাপ্পা এত দরদ? আমার কথা শুনে আপু হাসতে হাসতে বলল, দুলাভাই তো মহা খুশি, মেয়ে হয়েছে। অনেক দিনের চাওয়া মেয়ে হবে। বাবুকে আপুর কোলে দিয়ে বারান্দায় চলে গেলাম ফোন করে রুদ্রকে খুশি সংবাদটা দিতে।
রুদ্রকে বেশ কয়েকবার ফোন করতেই ওপাশ থেকে রিসিভ করে বলল, বলো। জানো আপুর মেয়ে হয়েছে। তাই নাকি? সে তো খুশির সংবাদ। তো আমি কবে পাবো? মানে? তুমি বুঝো না? বলছি আমার মনের মতো করে তোমাকে পাবো কবে। এসব কি বলছো তুমি? বলছি তোমাকে একটু একান্তে আদর করতে চাই, তোমার ওই ঠোঁটগুলোকে। ফোন রাখ, একদম বাজে কথা বলবি না। রুদ্রের কথা শুনে রাগ উঠে গেল। এত নিচে আর বাজে কথা বলতে পারলো? তখনই পাশ থেকে কোনো মহিলার কণ্ঠে বলে উঠল, জান কে ফোন করছে? আর বলো না, বন্ধু ফোন করছে। তখনও ফোনের লাইন কাটেনি। রুদ্রের কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম। চোখের পানিগুলো টলমল করতে লাগলো। তখনই ভাইয়া ডাক দিল আপুর কাছে যেতে। ওষুধ আর খাবার আনতে ভাইয়া বাহিরে যাবে। চোখের পানিগুলো মুছে রুমের ভেতরে চলে গেলাম। ভাইয়া চলে যেতেই নিশিতা আপু আমার দিকে তাকিয়ে বলল, কান্না কেন করেছিস? কই না তো। ফের মিথ্যা বলবি, চট দিয়ে দাঁতগুলো ফেলে দিব। আমি তোকে বেশ ভালো করেই জানি। আপুর কথা শুনে ভয় ভয় সব খুলে বললাম। আমার কথা শুনেই আপু রেগে বলল, এত কিছু হলো আমাকে বললি না কেন? আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়। এখানে তোর ভালোবাসার মূল্য নেই, আছে শুধু লোভ। আর যেখানে লোভ লালসা সেখানে ভালোবাসা থাকতে পারে না। আপুর কথাগুলো মেনে নিলাম। মনে মনে সেটাই ঠিক করে রেখেছি। আপুকে নিয়ে সেই হাসপাতালে 2 দিন ছিলাম। এই কদিনে রুদ্রের সাথে একবারও কথা হয়নি। মনে পড়েনি ওর কথা। বাবুর সাথে হেসে খেলে সুন্দর দিন কেটে যায়। রুদ্র ফোন করেনি। 2 দিন পর হাসপাতাল থেকে আপুকে ছুটি দিয়ে দেয়। আপুকে নিয়ে সোজা বাসায় চলে আসি। এসেই দেখি আম্মু কেমন মনমরা হয়ে বসে আছে। অনেকটা ভয় পেয়ে জানতে চাইলে বলল, নীলা আজকাল কেমন জানি হয়ে গেছে। মাঝে মাঝে বাজে ব্যবহার করে, স্কুল মিস দেয়, কোথায় থাকে জানে না। আমার কথা শুনে অনেক রাগ হলো। রেগে গিয়ে বললাম, আমাকে এসব কেন আগে বলো নাই? আজ আসুক বাসায়। কথাগুলো বলতেই কলিং বেল বেজে উঠল। নিশিতা আপু গিয়ে দরজা খুলে দিতে নিশিতা আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। নীলার কান্না দেখে ভয় পেয়ে গেলাম। বাবুকে আম্মুর কাছে দিয়ে নীলাকে ধরে জানতে চাইলাম, কি হয়েছে? আপু আমার সব শেষ হয়ে গেছে, রুদ্র আমাকে নিয়ে খেলা করছে। নীলার মুখে রুদ্রর নাম শুনে পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি সেই রুদ্র নাকি নিজের কানে ভুল কিছু শুনছি? নীলাকে নিয়ে রুমে চলে আসি। সেখানে বসে সব খুলে বলতে বলি। নীলা বলতে শুরু করে, রুদ্র তাদের স্কুলে যাওয়া আসার পথে প্রায় বিরক্ত করতে থাকে। এক সময় কথা বলতে চেষ্টা করে। নীলাও দুর্বল হয়ে পড়ে। আস্তে আস্তে প্রেমে পড়ে যায়। সেই থেকে প্রায় স্কুলের নাম করে ঘুরতে যায়। সেদিন রুদ্রের জন্মদিনের পার্টির আয়োজন করে। নীলা না করতে পারেনি। রুদ্রর এতটা কাছে চলে যায় আবেগের বশে, আর ফিরে আসতে পারেনি। সেই থেকে নীলাকে ইচ্ছের বিরুদ্ধে ভোগ করতে থাকে, ব্ল্যাকমেল করে। নীলার কথা শুনে পায়ের মাটি সরে যায়। নীলার কথায় বুঝতে অসুবিধা হয়নি কোন রুদ্রর কথা বলছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। রুদ্র এতটা নিচে, আর আমার বোনের সাথে, ছি ছি, ভাবতেও পারছি না। হঠাৎ করে নীলার গালে চড় দিয়ে বলি, তুই আমাকে কেন এসব আগে বলিসনি? নীলা নিঃশব্দে কাঁপতে থাকে। রাগের মাথায় উঠে চলে যায়। বেশ কয়েকবার রুদ্রকে ফোন করেছি পাওয়ার জন্যে, কেন এমন করছে জানতে চাওয়ার জন্যে। তবে প্রতিবারই ফোনের সুইচ অফ। হঠাৎ করে ঈশিতা আপু চিৎকার করে বলতে থাকে, নীলা দরজা খোল। ডাক শুনে হৃদয়টা কেঁপে ওঠে। সেদিন আর নীলাকে বাঁচাতে পারিনি। সিলিং ফ্যানের সাথে নিজেকে ঝুলিয়ে দেয়। নীলার ফোনে ছিল রুদ্রের শেষ মেসেজ। কি কাল সকালে আসবে নাকি ভিডিওটা ছেড়ে দিব, যেন তোমার ওই সুন্দর শরীরটা সবার চোখের সামনে দেখতে পাই? কথাগুলো বলেই নীলিমা কান্না করতে শুরু করে। নীলিমার কান্না দেখে চুপ হয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। কোন রকম নিজেকে সামলে নিয়ে বললাম, পুলিশ কিছু বলেনি? হ্যাঁ, গিয়েছিলাম। রুদ্র একটা প্লে বয়, মেয়েদের শরীর নিয়ে খেলা করে। বড়লোক বাবার একমাত্র ছেলে হওয়ায় কিছুই হয়নি, মুক্তি পেয়ে যায়। তবে অনেক চেষ্টা করেছি বদলা নিতে, পারিনি। তাহলে এই মেয়ে?
নিশিতা আপুর এক দুর্ঘটনায় আপু আর ভাইয়া চিরকালের জন্য চলে গেলেও রেখে যায় খুশিকে। সেই থেকে খুশি আমার মেয়ে। নীলিমার কথাগুলো চুপচাপ শুনে গেলাম। এই মানুষটির সাথে এত বছর থাকলেও একবারও জানতে পারেনি বুকের ভেতর কি আগলে রেখেছে, কখনো জানতে দেয়নি। চুপচাপ রুম থেকে বের হয়ে আসি। বাসায় ফিরে আসলে রুমি জানতে চাইল কোথায় ছিলাম এত রাত অবধি। কোনো কথা বলতে ইচ্ছে হয়নি, তাই কিছু না বলে গিয়ে চুপ করে শুয়ে পড়ে। বেশ কদিন চলে যায়। রুমি প্রায় ফোনে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলতে থাকে, তবে বুঝতে অসুবিধা হয়নি কার সাথে বলছে। কয়েকবার জানতে চাইলেও এড়িয়ে যায়। একদিন নীলিমা বলেছিল রুমিকে কার সাথে দেখেছে, তবে ছেলেটিকে দেখতে পায়নি। সেদিন নীলিমার প্রতি অনেক রাগ হলো। কেন এমন বাজে কথা বলবে? আমার বউ এমন হতে পারে না। নীলিমার সাথে কথা বলা বন্ধ করে দিলে নীলিমা সরি বলে, তবে সেদিন নীলিমার কথা বিশ্বাস করলে আজ এমন দিন দেখতে হতো না। সময় খুব দ্রুত চলে যায়। আমার সেই কাঙ্ক্ষিত দিনটিও চলে আসে। রুমি তার বান্ধবীর বাসার কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। সাথে সাথে আমিও বের হয়ে চলে গেলাম। রুদ্রের সাথে রুমে চলে গেল, আবার কাজ করে চলে আসে। রুদ্র শেষবারের মতো পৃথিবীটা দেখে নে, এনজয় করে যা। আর হয়তো দেখা হবে না রুদ্র। অনেক খোঁজ নিয়ে জানতে পারি রুদ্র নেশা করে অনেক স্পিডে ড্রাইভ করে। আজও তার বাইরে হবে না, তবে রুমি সে জানি না কি হবে, আর জানতেও চাই না। রুমির কথা শুনেই বুঝতে পারি যে রুমি ফিরে আসার সময় বান্ধবীদের বাসায় যাবে, পরে রিক্সা করে আসবে, যেন কিছু জানতে না পারি। আর রুদ্র প্রতিবারই রুম রেড করার পর নেশা করে স্পিডে ড্রাইভ করে। আজ অনেক দিনের ইচ্ছেটা পূরণ হবে। খুব বেশি অপেক্ষা করতে হয়নি। টিভির সংবাদের শিরোনামটা হয়ে যায়, যা নীলিমা ফোন করে অনেক খুশি হয়ে জানায়। নীলিমার হাসি খুশি কণ্ঠ শুনে বাই বলে ফোনটা সুইচ অফ করে রাখি। বেশ রাত করেই রুমি বাসায় ফিরে আসে। এক্সট্রা চাবি দিয়ে দরজা খোলে। ভেতরে আসতেই লাইট অন করে দিলাম। আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে ওঠে। এ কি, তুমি এখনো ঘুমাওনি? আজকে তোমার জন্মদিন, আর আমি কিভাবে ঘুমিয়ে যাব? তোমার জন্মদিন পালন করব বলে অপেক্ষায় আছি। সরি আকাশ, আজ অনেক ক্লান্ত শরীর, কাল পালন করব। আমি এখন ঘুমাবো। কাল? সেদিন হয়তো পাবে না, বেশি সময় লাগবে না, আসো। কথাগুলো বলেই রুমিকে নিয়ে আসলাম। রুমি ভয়ে চুপ হয়ে গেল। রুমি কিছুই বুঝতে পারছে না। ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে তা নেভানোর জন্য বললাম। রুমি ভয়ে ভয়ে সেটি নিভাতেই প্যাকেট থেকে ডিভোর্স পেপারটা বের করে বললাম, হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড হ্যাপি ডিভোর্স ডে ফর ইউ। আকাশ, এসব কি বলছো? চুপ! একবারও তোর ওই নষ্ট মুখে আমার নাম নিবি না। কি ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই জানতে পারবো না? আমি বোকা, যেমন ইচ্ছে ব্যবহার করতে পারবি? বান্ধবীদের নাম করে পরপুরুষের সাথে বিছানায় যাবি? ও পরপুরুষ কই, ও তো তোর প্রেমিকা, যা আমার কাছ থেকে লুকিয়েছিলি। কিসের অভাব ছিল, কিসের অতৃপ্তি ছিল তোর? আকাশ চুপ! আর একবারও আমার নাম নিবি না তোর ওই নষ্ট মুখে। লজ্জা করে না আমার ভালোবাসা নিয়ে খেলা করতে? একটুও মনে হলো না দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছিস? মার্কেটের নাম করে হোটেলে যাচ্ছিস রুদ্রর সাথে, ফোন করলে বলিস বাসায়। এতদিন পর সত্যিটা বের হয়ে আসলো চোখের সামনে। এখন কিসের মিথ্যে অজুহাত দাঁড় করিয়ে দিবি? আবার বলিস না এইসব মিথ্যে। আমার কথা শুনেই চুপ হয়ে যায় রুমি। অপরাধীর মতো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। কি বলবে, কি বা বলার আছে? বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করি, আচ্ছা রুমি, তোমাকে বিশ্বাস করে কি ভুল করেছিলাম, নাকি তোমাকে বন্ধু ভেবে ভুল করেছিলাম? কেন আমার সাথে দিনের পর দিন এমনভাবে প্রতারণা করলে? কি অপরাধ করেছিলাম যার জন্য এমন শাস্তি দিলে? রুমি, তোমাকে একজন স্ত্রী হিসেবে নয়, শুধু বন্ধু ভেবে কি ভুল করেছিলাম, নাকি তোমার ওপর স্বামীর শাসন পুরুষতান্ত্রিক সমাজে যা নির্যাতিত বলে অবহিত তা না করে ভুল করেছি? রুমি, তোমাকে যখন প্রথম দেখেছিলাম সেদিন বলেছিলে, দেখেন, আমার উপর বেশি বেশি স্বামীর অধিকার ফলাতে চাইবেন না। আমি যাকে বিয়ে করব তার সাথে বন্ধু হয়ে থাকতে চাই, যেন সব সময় একজন ভালো বন্ধু ভাবতে পারি। যার সাথে বাকিটা জীবন কাটাবো তাকে যেন সবসময়ই সুখ দুঃখের সাথী হিসেবে পাই। শুধু স্বামী কিংবা স্ত্রী হিসেবে বিছানার অধিকার বা স্বামী স্ত্রীর দায়িত্বটুকুই পালন করতে চাই না। আমি একজন ভালো বন্ধু চাই। তোমার কথা শুনে সেদিন সত্যি অবাক হয়েছিলাম।
কথাগুলো মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সত্যিই তো, যাকে চিনি না জানি না বিয়ে করব, যার সাথে বাকিটা সময় থাকবো এই আকাশের নিচে, একই ছাদের নিচে, যে হবে আমার নিত্যদিনের সাথী, পাশে থেকে সাপোর্ট দিবে, শাসন দিবে, ভালোবাসা দিবে, আগলে রাখবে, তাকে কেন শুধু স্বামীর অধিকার দিয়ে বেঁধে রাখতে চাইব? চাইলেও তো বন্ধু হয়ে সবসময় পাশে থাকতে পারি, সবকিছু শেয়ার করতে পারি। সেই দিন নিজেকে ধন্য মনে করেছিলাম তোমার মতো মানুষকে পাশে পেয়ে। একজন স্ত্রী হিসেবে নয়, একজন নারী হিসেবেও অনেক সম্মান করি। তবে সময়ের সাথে সাথে তুমিও পাল্টে যেতে থাকলে, খুনসুটি ভালোবাসাগুলো হারিয়ে যেতে থাকলো। খুব বেশি একটা সময় হতো না, হয়তো ভেবেছিলাম একসময় আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে, তবে ভাবতে পারিনি তুমি দিনের পর দিন মিথ্যে কথা বলে যাবে। কোথাও গেলে ঠিক ফোন করে যেতে, যেন সন্দেহ না করি। আর সন্দেহ করবো কিভাবে? তোমার উপর যে অগাধ বিশ্বাস ছিল, ভাবতে পারিনি শুধু বিশ্বাসটুকু তুমি নষ্ট করে ধূলিসাৎ করে দেবে। বান্ধবীদের নাম করে অন্য ছেলের সাথে থাকতে একটুও ঘৃণা করলো না? কত নিখুঁত অভিনয় করে গেলে দিনের পর দিন। আমিও কত বোকা, তোমাকে বন্ধু ভেবে অবাধ স্বাধীনতা দিয়েছি, স্বামীর শাসন নামক অজুহাত দিয়ে শিকলে না বেঁধে। তোমাকে কিসের অভাবে রেখেছিলাম? কিসের অতৃপ্ত পিপাসায় রেখেছিলাম? যখন যা চেয়েছিলে তাই দিয়েছি, তারপরও কেন তুমি আমার সাথে এমন করবে? রুমিকে কথাগুলো বলে চোখের পানিগুলো মুছতে থাকি। রুমি সেই মাথা নিচু করে আছে। রুমিকে দেখতেও ঘৃণা হচ্ছে। রুমিকে বললাম, তোমার যায় না, কি বিশ্বাস আছে যে আমার সাথে আবার প্রতারণা করবে না? আকাশ, কি বলবে? তোমার ভুল হয়েছে। আচ্ছা, একজন মানুষ কতবার ভুল করলে ক্ষমা করে দিব? তোমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, তুমি ঠিক মিথ্যে অভিনয় করে এড়িয়ে গেছো। সেই দিনও তো সত্যিটা বলতে পারতে। তোমার শরীরে হয়তো আঘাত করতে পারতাম, তবে এতটা কাপুরুষ আমি নই, তাই চিরদিনের জন্য মুক্তি করে দিলাম। সরি, আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না। তুমি তোমার মতো থাকো, সুখে থাকো। রুমিকে কথাগুলো বলেই রুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি, চোখের অশ্রুগুলো মুছতে মুছতে। সব থেকে বেশি আঘাত প্রিয় মানুষগুলোই করে, যাদের বুকে ঠিক মাঝখানে জায়গা দেওয়া হয়। রুমি বেশ কয়েকবার চিৎকার করে ডাকতে থাকে, তবে কাউকে করুণা করে ভালোবাসতে চায় না। দূরে থাকাটাই ভালো, হয়তো সারা জীবন একসাথে থাকতে পারবো। রুমিকে আর কখনো বিশ্বাস করতে পারবো না, কখনোই ভালোবাসতে পারবো না। সেই অনেক আগেই হারিয়ে গেছে। হয়তো ভালোবাসা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, তবে বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। কেউ ইচ্ছে করে দূরে গেলে তাকে কখনো ফিরে পাওয়া যায় না। একটা ছোট স্বপ্ন ছিল, একটা ছোট সংসার। সেই সংসারে আলোকিত করে একটা ছোট্ট মেয়ে আসবে, যাকে ঘিরে দুজনের খুনসুটি ভালোবাসাগুলো গড়ে উঠবে। অনেকগুলো স্বপ্ন, যেখানে দুজনে মিলে গর্ব। আবার বাবুর মুখের দিকে তাকিয়ে সব ভুলে যাব। তবে কিছু স্বপ্ন যে কখনো পূরণ হয় না, পূর্ণতা পায় না, ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়, অতৃপ্ত পিপাসা থেকে যায়। নীলিমার বিয়েও ঠিক, নিজের হাতেই সব কিছুর আয়োজন করেছি। হ্যাঁ, আজ সন্ধ্যায়। তবে ইচ্ছে করেই যায়নি, অনেক দূর হারিয়ে যাব, যেখানে নিজের মতো করেই বাঁচব। স্যারের ছেলের সাথে বিয়ে ঠিক হলেও মেয়েটা চোখে স্পষ্টত আমার জন্য ভালোবাসা ফুটে উঠেছে, যা মেয়েটির অশ্রুমাখা চোখগুলো সাক্ষী ছিল। তাই অনেকটা দূরে সরে যাচ্ছি, যেখানে কেউ চিনবে না, জানবে না, এক বুক অতৃপ্ত পিপাসা নিয়ে। তোর কাছে যা যা আছে সব বের কর। হঠাৎ করেই বেশ কয়েকজন এসে ছুরি হাতে দাঁড়িয়ে বলল। অচেনায় পাড়ি দেওয়ার জন্য যখন মাঝরাতে রেল স্টেশনে চলে আসি, তখনই চারদিকে জনশূন্য, কেউ নেই, কাউকে দেখতে পাইনি। চারদিকে তাকিয়ে এক কোণে বসে কথাগুলো ভাবতে থাকি, তখনই এসে বলল। তাদের কথা শুনে ভাবনাগুলো হারিয়ে গেল। কথা না বাড়িয়ে একে একে সব দিয়ে দিলাম। কি হবে এসব রেখে? আমার মায়ের শেষ স্মৃতি হিসেবে রেখে যাওয়া গলার চেনটাও উঠে আসে। সব দিলেও এটা দিতে অস্বীকার করে বসি। তখনই একজন বলে ওঠে, দিবি না মানে? এই ধর। না, এটা দিব না। অনেক জোর করেই নিতে পারছে না। হঠাৎ করেই কেউ একজন আমার বুকে ছুরি বসিয়ে দেয়। তখনই চিৎকার দিয়ে উঠি, হাত থেকে চেন নিয়ে পালিয়ে যায়। বুকের ভেতর থেকে যেন রক্ত বের হয়ে যাচ্ছে, তীব্র ব্যথা যেন বুক ছিঁড়ে বাইরে বের হয়ে যাচ্ছে। সবকিছু অন্ধকার দেখতে শুরু করি, চারদিক থেকে যেন অন্ধকার ধেয়ে আসছে। তার মাঝেই যেন কিসের অতৃপ্ত পিপাসা পেয়ে বসেছে। হাতছানি দিয়ে কেউ যেন ডাকতে থাকে। দূর আকাশ থেকে যেন আম্মু হাতছানি দিয়ে ডাকছে, আয় খোকা, চলে আয়। আজ যেন অনেক দিনের অতৃপ্ত পিপাসা পূরণ হতে যাচ্ছে। সব অতৃপ্ত পিপাসা
পূর্ণতা না পেলেও মা ডাকার অতৃপ্ত পিপাসা পূর্ণতা পাবে। মায়ের কাছে ফিরে যাব সেই ছোট্ট খোকা হয়ে, যেখানে সবকিছু অপূর্ণতা থাকলেও, সবকিছু অতৃপ্ত পিপাসা থাকলেও আজ মা ডাক অতৃপ্ত পিপাসা মিটবে। আসছি বলেই হাতছানি দিয়ে সারা দিয়ে জানান দিলাম অনেক ঘুম পাচ্ছে। সবকিছু কেমন বিদঘুটে অন্ধকার, কেন যেন ঘুমটা বড্ড বেশি পাচ্ছে। পানি খেতে বড্ড ইচ্ছে করছে, বড্ড বেশি পানি পিপাসা পেয়েছে। সব পানি খেয়ে ফেললেও অতৃপ্ত পিপাসা থেকেই যাবে।